হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো অনেকেই টেস্ট পেপার করছো, বিভিন্ন রকমের টেস্ট পেপার প্রশ্নবিদ্যা কোশ্চেন ব্যাংক গুলো করছো, কিন্তু একটা বেসিক থিং আমার মনে হয় তোমাদেরকে প্রথমেই বলা উচিত, সেটা হচ্ছে তোমরা যতই প্রশ্নবিদ্যা যতই বিভিন্ন টেস্ট পেপার কি মডেল প্রশ্ন করো, কিন্তু একটা কাজ যেটা তোমাদের বেসিক্যালি করতে হবে ভালো রেজাল্ট করার জন্য, সেটা হচ্ছে নিজের টেক্সট বইয়ের থিওরি কমপ্লিটের সাথে সাথে টেক্সট বইয়ের যে এক্সাম্পল গুলো আছে, স্পেশালি আমি বলবো ছায়া প্রকাশনী বই কিংবা সাঁতরা, এই দুটো বই। তো ছায়া প্রকাশনীই বলছি, সাঁতরাতেও রয়েছে যথেষ্ট। তাহলে ছায়া প্রকাশনী বইতে যে এক্সাম্পল গুলো রয়েছে, সেই এক্সাম্পল গুলো ভালো করে করা। তার মধ্যে কয়েকটা বাদ দিতে পারো, কোনগুলো বাদ দেওয়ার কথা সেটা আমি যখন থিওরি আলোচনা করছিলাম তোমাদের সঙ্গে তখন বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট, হোয়াটসঅ্যাপ প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট। আর এমনিও সেট 1 সেট 2 অঙ্ক এবং এমসিকিউ এমনিও আমি করিয়েছি যখন চ্যাপ্টারগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো তোমাদের প্রাইমারি যে কর্তব্য হওয়া উচিত সেটা হচ্ছে নিজের টেক্সট বই থিওরির সাথে সাথে এইচএস এর যে প্রশ্নোত্তরগুলো থাকে চ্যাপ্টারের শেষে সেটা, এবং বই চ্যাপ্টারে যে উদাহরণগুলো করে দেওয়া রয়েছে ছায়া প্রকাশনী বইতে কিংবা সাঁতরাতে, যেটা যে কোনো একটা বই তোমার ছায়া প্রকাশনী বই দেখতে পারো, সেই অঙ্কগুলোকে ভালো করে বুঝে করা এবং তারপর অনুশীলনের যে এমসিকিউ এবং সেট 1 আর সেট 2 সেইগুলো ভালো করে করা। এইটা হচ্ছে তোমাদের মূল দায়িত্ব। যদি এই কাজটা ভালো করে তোমরা নিখুঁতভাবে করে থেকো, যদি করেছো সবাই আশা করব, তাহলে আমি নিশ্চিত যে এইচএস রেজাল্ট কখনোই কিন্তু খারাপ হতে পারে না। তোমরা যতই টেস্ট পেপার করো না কেন, এই কাজটা আগে করো। তো এটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। তার তোমরা নিশ্চয়ই এইচএস পরীক্ষা দেওয়ার পর আমাকে জানাতে পারবে যে রেজাল্ট ভালো হলো কিনা। কারণ হচ্ছে পরীক্ষাটা ভালো হবেই, এই নীতিটাই ফলো করতে হবে। তোমরা এগুলো করার পর যত টেস্ট পেপার পাচ্ছ করো, কোনো অসুবিধা হবে না। আশা করি 95% আটকাবেও না। কারণ এগুলো কমপ্লিট থাকলে বইয়ের অনুশীলনী এমসিকিউ সেট 1 সেট 2 এবং বইয়ের এক্সাম্পল গুলো যে কোনো টেস্ট পেপারের বেশিরভাগ প্রশ্ন কিন্তু 90 to 95% প্রশ্ন কিন্তু তোমরা পারবে সেই কনসেপশন দিয়ে। তো এর আগে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ভিডিওগুলো করেছিলাম যে কোন থিওরি, কোন এক্সাম্পল আর কোন হটসেট অর্থাৎ হায়ার অর্ডার থিংকিং স্কিলের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি আগেই আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখবেই। এটা ছাড়া আমরা ইলেকট্রনিক্স গ্রুপ অর্থাৎ বৈদ্যুতিন যন্ত্রসমূহ এবং অর্ধপরিবাহী যে গ্রুপটা রয়েছে আমাদের এখানে, অর্ধপরিবাহী এবং ডিজিটাল বর্তনী বলে দুটো অধ্যায় রয়েছে, সেই দুটো অধ্যায় ইম্পর্টেন্ট এমসিকিউ ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো আর 2 নম্বরে কিছু গাণিতিক প্রশ্ন অনেকগুলোই আমি আলোচনা করেছি, সেটা তো করেছি। এছাড়া স্থিরতরিতের ফার্স্ট চ্যাপ্টার প্রাথমিক যে স্থিরতরিতের ঘটনাগুলি, তারও 1 নম্বর 2 নম্বরের প্রশ্নগুলো নিউমেরিক্যালস টাইপের যেগুলো সব আলোচনা হয়েছে, এবং তড়িৎ ক্ষেত্রেরও কিন্তু নিউমেরিক্যাল টাইপের প্রশ্ন আলোচনা আমি করেছি। তো তারপরে তো গ্যাপও হয়ে গেছে। এইবার আমরা তার যে পরের চ্যাপ্টারটা রয়েছে, ওটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্থির তড়িৎ থেকে, সেটা হচ্ছে তড়িৎ বিভব। 2021 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এমনিও স্থির তড়িৎ থেকে 8 নম্বরের জায়গায় 12 নম্বর আসছে। তো স্বাভাবিকভাবে 4 নম্বর যেহেতু বেশি আসছে, সেই জন্য এটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো এই তড়িৎ বিভব চ্যাপ্টার, এখান থেকে অনেক রকমের নিউমেরিক্যালস হয়। তো আমি তোমাদের পরীক্ষার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসতে পারে এরকম কিছু প্রশ্ন 1 নম্বর 2 নম্বরে, অবশ্যই ম্যাথমেটিক্যাল প্রশ্ন, কারণ থিওরিতে আমরা আগেই আলোচনা করেছি। আর গাণিতিক প্রশ্ন এমসিকিউ সেট 1 সেট 2 প্রশ্নগুলো এমনিও ইউটিউবে আপলোড করা রয়েছে, সেগুলো তোমরা দেখবে। তাহলে সেইগুলো নিয়ে আমি এই ভিডিওতে কিছু আলোচনা করব, এবং একটা ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভব নয়, যেহেতু আমি মনে করছি এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এইচএস পরীক্ষার জন্য। তো গাণিতিক প্রশ্ন আমি ছোটগুলো কিছু এই ভিডিওতে আলোচনা করছি। এর পরের ভিডিওতে অর্থাৎ লাস্ট ভিডিওতে আমরা যেটা আলোচনা করব, কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, 2 মার্কসের কিংবা 3 মার্কসের নিউমেরিক্যাল নিয়ে। তো শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আমি টিপিক্যাল টাইপের প্রশ্ন আইডেন্টিফাই করেছি, যেটা তোমাদের এন্ট্রান্সেও একটু কাজে লাগবে। তো আমাদের এই তড়িৎ বিভব চ্যাপ্টারে কিছু এরকম প্রশ্ন থাকে, যেরকম ধরো একটা কোনো বড় কোনো তরলের বিন্দু আছে, যে পারদের গতি কোনো কিছু, তাকে অনেকগুলো টুকরোতে ভেঙে দেওয়া হয়েছে। প্রথমটার বিভব কিছু ছিল, তাহলে পরেরটার বিভব কত হবে। তো এরকম প্রশ্ন একটা কমন প্রশ্ন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তো প্রশ্নগুলো অনেক, তো লিখে করার মতো ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে, সময়ও লাগবে। আমি প্রশ্ন করে দিচ্ছি, দরকার পড়লে 2 বার করে দেবো প্রশ্ন। তোমরা সেই প্রশ্নগুলো নিজেরা খাতায় তুলতে পারো, কিংবা প্রশ্নটা বুঝে নিলেও হবে টাইপটা। এমনিও তোমরা টেস্ট পেপার করছো, সেখানে সেই টাইপের প্রশ্ন তোমরা দেখতেই পাবে। তো শুরু করা যাক। সবচেয়ে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে
একটা কমন টাইপের প্রশ্ন, যেখানে এটা সংসদের মক টেস্টেও ছিল, টেস্ট পেপারেও রয়েছে। তো আমি 3-4টা জায়গা থেকে কালেক্ট করেই বলছি। তো প্রথম হচ্ছে 64টা পারদ বিন্দু রয়েছে এবং 64টা পারদ বিন্দু, তার মধ্যে প্রত্যেকটা পারদ বিন্দুর বিভব বলছে 10 ভোল্ট। আমি আবার বলি, 64টা পারদ বিন্দু রয়েছে, প্রত্যেকটার বিভব হচ্ছে 10 ভোল্ট। তারা মিলিত হয়েছে একটা বড় পারদ বিন্দু গঠন করেছে। তখন বড় বিন্দু অর্থাৎ পারদ বিন্দুর বিভব কত হবে? এটা একটা সবচেয়ে কমন টাইপের প্রশ্ন। এই জাতীয় প্রশ্ন তোমরা যখনই দেখবে, তখন তোমাদের অ্যাপ্রোচটা এইভাবে হবে যে আমরা তড়িৎ বিভবের যে রাশিমালা সেটা সবাই জানে, এটা একটা বিন্দু আধানের জন্য। তো যেহেতু প্রথমে একটা ছোট 64টা ছোট ছোট পারদ বিন্দু ছিল, সেই বিন্দুর বিভব প্রত্যেকে 10 ভোল্ট করে রয়েছে, তাহলে আধান যদি কিউ ধরি আর তাদের ব্যাসার্ধ যদি আমি স্মল আর ধরি, তাহলে এটাকে আমি একটা ইকুয়েশন কিন্তু ধরতে পারি। এইবারে সেই 64টা পারদ বিন্দু মিলে একটা বড় পারদ বিন্দু তৈরি করেছে। তার মানে সেই 64টা ছোট পারদ বিন্দুর যে আয়তন সেটা একই হবে, কারণ স্ফেরিক্যাল শেপে, তাই আয়তন আমি 4-3 কি ফর্মুলা ইউজ করতে পারি। তো এখান থেকে আমি যে বড় তৈরি হয়েছে তার ব্যাসার্ধ যদি আমি ক্যাপিটাল আর ধরি, আমি কোনটা কি আর লিখছি না, কারণ তোমাদের এখান থেকে এমসিকিউ হবে, নিউমেরিক্যাল হবে, তো অত লিখে করা তোমাদের পক্ষেও সম্ভব হবে না। এমসিকিউ তে তোমরা একদম সঠিকই করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ ইজিলি ক্যাপিটাল আর সমান আমরা পাচ্ছি 4 স্মল আর। তাহলে যে বড় পারদ বিন্দুর বিভব যদি আমি ভি ড্যাশ বলি আর এইটা যদি ভি হয়, তাহলে ভি ড্যাশ সমান কি হবে না 64টা পারদ বিন্দু মিলেছে, তাহলে মোট আধান কত হবে 64 ইনটু কিউ। আমি জাস্ট একটা মডেল হিসেবে প্রশ্নটা বলছি, সে 64 থাকতে পারে, 9টা থাকতে পারে, 27টা থাকতে পারে, হোয়াটএভার, যা খুশি থাকতে পারে। ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেশন করবে। আর তার ক্ষেত্রে ব্যাসার্ধ যেহেতু ক্যাপিটাল আর, তো এই ক্যাপিটাল আর কে এটা দিয়ে রিপ্লেস করতে হবে, তাহলে 4 পাই এপসিলন 0 ইনটু 4r। তো এর মতো সাজিয়ে নিতে চাইছি আমি, তার মানে q বাই 4 পাই এপসিলন 0r। তো q বাই 4 পাই এপসিলন 0r আমরা বুঝতেই পারছো এখানে একটা 16 থাকছে, অর্থাৎ এখান থেকে আমরা যদি লক্ষ্য করে দেখি তো 16 ইনটু এই পার্ট, এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে, তার মানে 160 ভোল্ট। তো যদি তোমরা এটা এমসিকিউ আকারে যদি পাও, তাহলে দেখবে অপশন থাকবে, আর যদি তোমরা দেখো 2 মার্কস এর নিউমেরিক্যাল আকারে থাকে, তোমার উত্তরটা বের করে দেখিয়ে দিতে হবে। যদি 2 নম্বরের প্রশ্ন আকারে থাকে, তো একটু আর একটু বাড়িয়ে লিখতে হবে, যেরকম প্রথমে যে পারদ বিন্দু ছোটগুলো ছিল তার ব্যাসার্ধ ধরি স্মল আর, তখন তার বিভব সাপোজ v1, পরেরটা ক্যাপিটাল আর, তার বিভব সাপোজ v2। তো এরকম একটু লিখে এক্সটেন্ড করে লিখবে, এটা 2 মার্কস এর জন্য। আর এমনি এমসিকিউ হলে শর্টে করতে পারো। তো এটা যেরকম একটা প্রশ্ন, একই রকম আমি আরেকটা প্রশ্ন বলছি, জাস্ট একটু ঘুরিয়ে। সেটা কি না, এটা উচ্চ মাধ্যমিকে এই টাইপের প্রশ্ন এসেছে এর আগে, যে সমব্যাসার্ধ সম আধান যুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটা বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। তাহলে দেখো আবার সেই 64 কথাটা এসেছে, সমব্যাসার্ধ সম আধান, তাহলে আধান সেই কিউ, আমরা ব্যাসার্ধ যেরকম প্রত্যেকটা স্মল আর ধরেছি, একই টাইপেরই প্রশ্ন। তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটু কিভাবে চেঞ্জ করবে সেই জিনিসটা আমি বলছি আর কি। তো এটা করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু কোনো বিভবের মান দেওয়া নেই, এই ক্ষেত্রে কিন্তু বিভবের অনুপাতের কথা জিজ্ঞেস করা হয়েছে। অর্থাৎ প্রথমে বিভব কত, অর্থাৎ বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভব কত সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। তার মানে এই অবধি আমাদের ক্যালকুলেশনটা কিন্তু কমন, এইটা অর্থাৎ এই অবধি তোমাদের কমন, কারণ এখানেও 64টা রয়েছে, সেই জন্য সেই ক্যালকুলেশনটা আমি আর করছিও না। এবার হচ্ছে শুরুতে যখন সে ছিল তখন কতটা ছিল না 64টা বলেছে ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। তার মানে ইনিশিয়ালি সে কিন্তু এক একটা জলবিন্দু যদি আমি ধরি, তার যদি আধান আমি এটা ধরি, তাহলে এইটা প্রথমে ছিল, পরে হলো যেটা সেটা হচ্ছে এইটা স্মল আর,
তো ক্যাপিটাল আর হবে বড়টার ক্ষেত্রে। তো এইবারে এটাকে যখন আমরা লিখবো সো এইরকম আসছে 4 পাই এপসিলন 0 ইনটু 4r। যেহেতু বৃহৎ জলবিন্দু আর ক্ষুদ্র জলবিন্দু বিভবের অনুপাত চেয়েছে, তো এটা v2 মানে এটাকে আমি বড় জলবিন্দুটা ধরেছি। তাহলে এখান থেকে যখনই আমরা ডিভাইড করব তো একটা 64/4, তার মানে এখান থেকে বুঝতেই পারছো একটা 16 আসছে, সেই জন্য আমি এটাকে সরাসরি ডিভাইড করে লিখছি 16। আর এইদিকে তো এমনিও q/4 পাই এপসিলন 0 r তো কেটে যাচ্ছে, তার মানে অনুপাত যেটা দাঁড়াচ্ছে 16:1। এই ডিফারেন্ট টাইপের প্রশ্ন টেস্ট পেপারে তোমরা দেখতে পাবে, ক্ষুদ্র জলবিন্দু এবং বৃহৎ জলবিন্দুর অনুপাত, তখন ওটা v1:v2 করে দিতে হবে। জাস্ট আমি টাইপটা ফলো করে তোমরা নিজেরাই সলভ করতে পারবে। এবার একটা নেক্সট এবং খুব কমন প্রশ্ন যেটা এন্ট্রান্স এর এইচএস এ, সেটা হচ্ছে একটা r ব্যাসার্ধের একটা বৃত্ত রয়েছে, তার কেন্দ্রবিন্দুতে একটা q তড়িৎ আধান রয়েছে স্মল q। এইবারে বলা হচ্ছে যে এই যে বৃত্তটা রয়েছে এটা এক লাইনেই উত্তরটা হবে। এইখানে একটা স্মল q আধান রয়েছে আর এর কেন্দ্রে, আর এর ব্যাসার্ধ রয়েছে স্মল r। একটা ক্যাপিটাল q আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার পরিক্রমণ করাতে কিংবা একবার ঘুরিয়ে আনতে কি পরিমাণ কার্য করতে হবে। তো এই টাইপের অনেক রকমের প্রশ্ন হয়ে থাকে, কখন আধানের মান দিয়েও থাকে। তো একটাই লজিক ফলো করলে তোমরা সবগুলোই করতে পারবে। তার সব টেস্ট পেপার সব প্রশ্নের ভিতরে একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যখন আমি এখানে একটা কোনো আধান রেখেছি তাহলে সেই যে পরিবাহী সে যেরকমই শেপের হোক না কেন, আমি নরমাল একটা বিন্দু আধানের জন্য ধরেছি তাই গোলাকার ধরেছি, আর প্রশ্নে বলাও ছিল বৃত্তাকার বলে, তাহলে এটা হচ্ছে একটু সমবিভব তল এমনিও। তো সমবিভব তলে আধানকে স্থানান্তরিত করতে কোনো রকমের কিন্তু কার্য করতে হয় না, তোমরা সমবিভব তলের বৈশিষ্ট্যতে পড়েছো। তো সেই লজিকটা লাগাতে পারো। আরেকটা লজিক আছে সেটাই যে সরাসরি মনে রাখার জন্য যে আধানকে একটা বৃত্তাকার পথে কোনো আধানের চারিদিকে একবার পরিক্রমণ করিয়ে আনতে কোনো রকম কার্য করতে হয় না। তার মানে এইখানে ওয়ার্ক ডান যদি এমসিকিউ থাকে 0 অপশন নিশ্চিত থাকবে। তো এই প্রশ্নটাও একটা খুব ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। এইবার আমরা আরেকটা প্রশ্নতে আসবো। এই যে বিভব নিয়ে আমরা প্রশ্নটা আলোচনা করলাম, এই যে তরল বিন্দু নিয়ে, তো এর একটা আরেকটা টাইপের খুব কমন প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কি না সেই প্রশ্নটা আমি এখানটা আলোচনা করছি একই রকম। যেহেতু এইখানে প্রশ্নটা দেওয়া থাকে এরকম যে একটা পারদ বিন্দু রয়েছে, তাকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো, একটাই পারদ বিন্দু। তারপরে তাকে 27টা অভিন্ন বিন্দুতে ভাঙা হলো, তখন প্রত্যেকের বিভব কি হবে। তার মানে একের দাগের মতোই প্রশ্ন, কিন্তু জাস্ট চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ প্রথমে যেটা দেওয়া রয়েছে সেইটা হচ্ছে কিন্তু 27টা তখন যে অভিন্ন বিন্দু সেটা কিন্তু একসঙ্গে ছিল। তার মানে আমি বলতে পারি শুরুতে ছিল এইরকম 27টা, যেহেতু একসঙ্গে শুরুতে সে বড় আকারে ছিল এইরকম, পরে যেটা হয়েছে এইটা হয়েছে। তো এই স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে সম্পর্ক আমরা এইভাবেই বের করতে পারি। অর্থাৎ এইখানে যেটা 64 ছিল এটাকে আমরা 27 করতে পারি, তাহলে এখান থেকে যেটা 4r এসেছিল তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা 3r আসবে। তো এই মানটা যখন আমরা এখানে বসিয়ে দেব, অর্থাৎ তাহলে এখান থেকে আমরা ইজিলি যে জিনিসটা লক্ষ্য করতে পারছি, এখানে একটা 9 ইনটু এই পার্ট আসছে 4 পাই এপসিলন 0 ইনটু r। কিন্তু এখানে প্রবলেম যেটা হচ্ছে আমরা একটা 9 এর ভ্যারিয়েশনটা পাচ্ছি, কিন্তু আমাদের দরকার কি না, আমাদের এখানে প্রশ্নে যেটা বলা রয়েছে সেটা কি না, প্রশ্নে বলা রয়েছে যে v2 কিংবা যেগুলো ভাঙার পর একটা যে তৈরি হয়েছে তার বিভব কত হবে। তা আমরা একটা কাজ করতে পারি এই কমপ্লিকেশনটা সরানোর জন্য। যেহেতু প্রথমে একটাই ছিল তাহলে এটাকে আমার রিপ্লেস করার দরকার নেই, এমনিই হবে, মান বসানোর কোনো প্রয়োজনীয়তা নেই, এটা ক্যাপিটাল আর ই থাকুক। এই v1 এর মান অঙ্কে দেওয়া রয়েছে কত 90 ভোল্ট। আমরা এই স্মল আর কে যদি রিপ্লেস করি
কিভাবে না ক্যাপিটাল আর হচ্ছে 3r, তাহলে স্মল r হচ্ছে ক্যাপিটাল R বাই 3, যেটা আমি এখানে লিখেছিলাম ওইটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে না এখানে একটা 3 আসছে, আর কি না 3 ইনটু q বাই 4 পাই এপসিলন 0 r, এরকম একটা ফ্যাক্ট চলে আসছে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের এখানে এই যে q বাই 4 পাই এপসিলন 0 স্মল r ছিল, সেখান থেকে ক্যাপিটাল চলে এলো, তাহলে এইখান থেকে আমরা ইজিলি q বাই 4 পাই এপসিলন 0 r এর মানটা পেয়ে যাচ্ছি। সেটা কত 90 বাই 27, সেই মানটা এখানে বসিয়ে দেব 90 বাই 27, 9 এদিক থেকে 10, তাহলে এখান থেকে পেয়ে গেলাম উত্তর 10 ভোল্ট। তো এমসিকিউ থাকলে এরকম অপশন থাকবে, যদি এমসিকিউ না থাকে তাহলে দেখবে তোমরা সেখানে তোমাদেরকে লিখে এবং পরপর বলে কোনটা কত আধান কি ধরেছে সেগুলো বলে করতে হবে। তো এটা একটা টাইপের প্রশ্ন। আর একটা খুব একটা মানে সংসদের টেস্ট পেপারেও রয়েছে আর এমনি টেস্ট পেপারেও রয়েছে, যে একটা বৃত্ত রয়েছে, তো সেই বৃত্তের চারিদিকে বলতে গেলে 4টে বিন্দুতে একই মানে আধান রয়েছে। অর্থাৎ কেমন, আমি জাস্ট ড্র করে বলে দিই। এরকম বৃত্ত আছে, সাপোজ এই বৃত্তে ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাস দেওয়া রয়েছে, সে ব্যাসটা কত 2d, আর 4টে যে শীর্ষবিন্দু এখানে দেখতে পাচ্ছি আমরা, সেই 4টে শীর্ষবিন্দুতে সমান মানে সমপ্রকৃতির আধান রয়েছে, যেটা বলছে প্লাস q। এবার বলছে এই যে বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই বর্গক্ষেত্র যেটা তৈরি হয়েছে, এই বৃত্তের কেন্দ্রে বিভব কত হবে। তো খুব সহজেই এটা আমরা বের করতে পারবো, কারণ হচ্ছে আমাদের কাছে যা এখানে রয়েছে, তো যেহেতু এই যে ব্যাসার্ধ দেখতে পাচ্ছি বৃত্তে, যেহেতু ব্যাস রয়েছে 2d, তাহলে ব্যাসার্ধ হবে কত স্মল d, আর প্রত্যেকটা সমপ্রকৃতির রয়েছে, তার মানে যদি এটা ও বিন্দু নাম দিই তাহলে কেন্দ্রে সিজিএস এ যদি আমরা বলি তাহলে এরকম আসবে প্রত্যেকের জন্য। কারণ এমনি একটা স্কেলার রাশি, তার অভিমুখের কোনো ব্যাপার নেই, তাহলে এক কালীনই আমরা এটা লিখতে পারি। আর যদি এটা এসআই কে বের করতে বলা হয় তখন একটা 1/4 পাই এপসিলন 0 এখানে লিখতে হবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ তে পেতে পারো কিংবা 2 মার্কসের কোশ্চেনও হতে পারে। এরপর আমরা আরেকটা প্রশ্ন রয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন। একটা ঘনক রয়েছে, তো ঘনক নিয়ে প্রশ্নটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা এনসিইআরটি তে রয়েছে, এনসিইআরটি মডেল কোশ্চেনে রয়েছে, আমাদের টেস্ট পেপারে রয়েছে, এবং জেই নিটের জন্য এই প্রশ্নটা কমন। তো প্রশ্নটা হচ্ছে এরকম, একটা ঘনক রয়েছে, সেই ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমান মানের তড়িতাধানকে রাখা হয়েছে। এবারে ঘনকের কেন্দ্রে বিভব কত হবে। এবার দেখো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয় ঘনকের, তাহলে এইটা যদি ঘনকের বাহু হয়, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যেহেতু এইটা রয়েছে, তাহলে আমাদের এখান থেকে ভাবতে হবে এইটা যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে। কারণ কেন্দ্রে যদি বের করতে হয় আমাদের কর্ণের দৈর্ঘ্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেন্টার থেকে শীর্ষবিন্দু যে দূরত্ব হবে সেটা কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক হবে, তো সেটা হবে কত না √3 ইনটু বাহু। আর শীর্ষবিন্দু থেকে, অর্থাৎ আমি যদি একে বলতে চাই, আমি জাস্ট রাফ একটা ডায়াগ্রাম আঁকছি তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে এতে। তাহলে শীর্ষবিন্দু থেকে এই যে সেন্টারে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত হবে না √3/2 ইনটু a। তাহলে এবার কি জিজ্ঞেস করেছে সেটা দেখে নেওয়া যাক। তো বলছে কেন্দ্রে মোট বিভব কত হবে। তোমরা ভালো করে জানো মোট শীর্ষবিন্দু হচ্ছে 8টা, আর প্রত্যেকটা শীর্ষবিন্দুতে প্রশ্ন অনুসারে বলা রয়েছে 8টা সমান মানের আধান, সেটাও কি q মানের আধান রয়েছে। তাহলে এই সেন্টারে তাহলে বিভব কত হবে, যদি এটা ও বিন্দু নাম দিই তাহলে 8টা, তাহলে 8q/4 পাই এপসিলন 0 ইনটু r,
আর মানে এই ডিসটেন্সটা, যে ডিসটেন্সে আমরা মেজারমেন্টটা করছি। সো 8q বাই 4 পাই এপসাইলন 0 √3/2a, এই 2টা উপরে নিয়ে চলে গেলে এখানে চলে আসবে কত না 16। তো যদি এটা এমসিকিউ আকারে হয় তাহলে তোমার একটা অপশন থাকবে, আর যদি সিজিএস এ থাকে তখন দেখবে 4/0 থাকবে না, আর অঙ্ক আকারে থাকলে তোমাদের করে করতে হবে, তখন তোমরা এসআইটাই করা প্রিফারেবল হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নিয়ে অনেকেরই প্রবলেম, এটা আমাদের সংসদে টেস্ট পেপারে রয়েছে, এমনিও আমাদের রায়মার্টিনেতেও রয়েছে, টেস্ট পেপারে রয়েছে, আর তোমরা ডব্লিউবিটিএ ডব্লিউএইচ এর মধ্যেও একটা রয়েছে। তো এই প্রশ্নটা যেটা হচ্ছে সেখানে যে একটা রিং রয়েছে, সেই রিং এর কি করতে চাইছে তারা না, সেই রিং এর প্রতি একক দৈর্ঘ্যের যে আধানের মান সেটা দেওয়া রয়েছে। সেটা কত না, সেটা বলছে যে একটা রিংটা আবার কেমন না, এরকম সেমি সার্কুলার রিং, ঠিক আছে। তো এই যে সেমি সার্কুলার রিং, তো একটা ধরো একটা তার কিংবা কোনো কিছু দিয়ে তৈরি করা হয়েছে, তো সেই তারের যদি আমি ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরি, তো এই ক্ষেত্রে এর দৈর্ঘ্য যদি এল দৈর্ঘ্যের তার দিয়ে যদি তৈরি করা হয়, তো স্বাভাবিকভাবে এল ইকুয়ালস টু হবে পাই আর, কারণ 2 পাই আর হবে না, পূর্ণবৃত্ত নয়, সেই জন্য 2 পাই আর হবে না। তো এল ইকুয়ালস টু পাই আর হচ্ছে। এবারে যেহেতু বিভবের কথা জিজ্ঞেস করা হয়েছে, তার আগে ল্যামডা বলা হয়েছে, তো আমরা জানি ল্যামডা কি হয় না কিউ বাই এল হয়, অর্থাৎ কিউ বাই পাই আর। তো ভি ইকুয়ালস টু যেটা হয়, যদি আমরা কিউ আধান ধরি এর ক্ষেত্রে, তাহলে 4 পাই এপসাইলন 0 আর হবে। তো এই কিউ কে রিপ্লেস করব, অর্থাৎ কিউ সমান এখান থেকে আসছে কত ল্যামডা পাই আর বাই 4 পাই এপসাইলন 0 আর। তাহলে এখান থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে 1/4 পাই এপসাইলন 0 থাকছে, আর এখানে এমনিও ল্যামডা থাকছে, অর্থাৎ পাই ল্যামডা থাকছে। তো এই যে প্রুফটা কিংবা এই যে অ্যাপ্লিকেশনটা, এটা আমরা কলমবিদ্যার সাহায্যে করতে পারি, অনেকে সেটাকে প্রিফারেবল মনে করে। এটা জাস্ট নরমাল সবাই বুঝতে পারবে এরকম তাদের জন্য করা, তো কলমবিদ্যাটা বলে দিচ্ছি। তো এইটা যখন এমসিকিউ আকারে থাকবে তখন দেখবে যে এই প্রশ্নটা আমি লক্ষ্য করেছি, তো সেখানে কিন্তু উত্তর রয়েছে কে পাই ল্যামডা। তো এমসিকিউ তে আমি অপশনটা চেক করছিলাম কে পাই ল্যামডা, তো কে পাই ল্যামডা থাকার কারণ এটাই হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কে আমরা কুলম্বসূত্র পড়ার সময় নিয়ে কে দিয়ে ডিনোট করেছিলাম, তো সেই জন্য সেখানকার অপশনে কে রয়েছে। তো কে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সেই কে কিন্তু পরবর্তীতে ধ্রুবক নয়, জাস্ট এই ধ্রুবক 1/4 পাই এপসাইলন 0। আর যদি তোমরা এটাকে কলমবিদ্যার সাহায্যে করতে চাও, তাহলে তোমাদের এইভাবে করতে হবে। তখন এই কিউ সমান হবে, অর্থাৎ যেটা ডি কিউ বলবো আমি ল্যামডা ডি এল, তাহলে এখান থেকে ভি কে ধরো ডি কিউ মানে আসবে এখান থেকে ল্যামডা ডি এল, ল্যামডা আবার ধ্রুবক, তাহলে ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিএল আছে, তো সেই ডিএল যে মানটা থাকবে, সেই ডিএল তো বুঝতেই পারছো সমাকলন করলে এল, আর এল মানে আসছে পাই আর। তো এটা করতে পারো, এটাই অ্যাকচুয়াল প্রসেস, কিন্তু অনেকেই বুঝতে প্রবলেম হতে পারে। তো আশা করি অসুবিধা হবে না, কারণ তোমরা এরকম প্রশ্ন আগেও করেছো, জাস্ট সমাকলন করলে হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এইচএস পরীক্ষার জন্য। এরপর আরেকটা প্রশ্ন যেটা আমাদের সংসদে মক টেস্টে তো রয়েছেই, তাছাড়া এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণ হচ্ছে এই প্রশ্নটা এন্ট্রান্সেও খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই প্রশ্নতে যেটা বলা থাকে, ভিন্ন ভিন্ন অবস্থান দেওয়া থাকে। এখানে প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি। x অক্ষের উপর অবস্থিত x = 1 x = 2 মানে এরকম অবস্থানগুলো দেওয়া রয়েছে 1 2 4। তো বুঝতে পারছো একটা 2 টাইমস করে একটা মাল্টিপল ভাবে হচ্ছে, এটা থাকছে আলটিমেটলি অসীম অবধি। তো এরকম একটা প্রশ্ন থাকে। তো এখানে প্রত্যেকটা পয়েন্টে কিউ মানে সেম চার্জ, অর্থাৎ সেম ভ্যালু সেম নেচারের আধানগুলো রাখা হয়। এবার প্রশ্ন জিজ্ঞেস করা থাকে যে x = 0, যে অবস্থানটা এখানে বলা নেই, তো x = 0 অর্থাৎ এই অবস্থানে বিভব কত হবে। তো এবারে যদি এমসিকিউ আকারে থাকে, সেখানে দেখবে এসআই তে থাকলে নিচে একটা 4 পাই এপসাইলন 0 থাকে 1/4 পাই এপসাইলন 0,
আর এমসিকিউ তে আমি যেটা দেখেছি দুই জায়গাতে, সেখানে সংসদে যেটা টেস্ট পেপারে সেখানে সিজিএসই রয়েছে, অর্থাৎ সেখানে কোনো 4πε0 নেই কিংবা k = 1/4πε0 ধরা নেই। তো সেটা অসুবিধা নেই, যে যেরকম দেবে আমরা সেরকমই করব। তো সেখান থেকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এইখানে আমরা সিজিএসই করব, তাহলে কেমন আসছে না এরকম আসছে দেখো। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এইটা তো আপ টু ইনফিনিটি। তো আপ টু ইনফিনিটি হওয়ার জন্য আমাদের যেরকম প্রোগ্রেশনের সময় আমরা বলেছি, তো 1/2 টার্মটা দেখতেই পাচ্ছি, 1/2 1/2 হোল স্কয়ার 1/2 হোল কিউব। তো এইটা করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না 2 কিউব। ওই জন্য যদি এমসিকিউ থাকে সেখানে অপশন থাকবে, আর যদি অঙ্ক থাকে সেখানে পরে বের করতে হবে। 2 মার্কসের কোশ্চেন কিন্তু হতে পারে। তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সংসদে টেস্ট পেপারে রয়েছে। এরপর যে প্রশ্নটা নিয়ে আমি বলছি সেটা হচ্ছে, এটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা দু রকমের এরকম প্রশ্ন হয়ে থাকে অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আরেকটা প্রশ্ন রয়েছে যেটা পরের দিকে আমি তুলে রেখেছি, তো সেই প্রশ্নটা আমি একটু পরে বলবো, আগে এটা বলে দিই। তো সেটা হচ্ছে যে দুটো সমকেন্দ্রিক গোলক থাকবে। তো সেই যে দুটো সমকেন্দ্রিক গোলক থাকছে, তো সেই সমকেন্দ্রিক গোলকে একটা এরকম প্রশ্ন, দুটো ব্যাসার্ধ দেওয়া থাকবে, যেরকম এই ক্ষেত্রে একটা 7 সেমি একটা 14 সেমি রয়েছে, আর বাইরের গোলকটাকে 21 মাইক্রোকুলম আধান দেওয়া হয়েছে, আর ভেতরের গোলকটাকে কিন্তু গ্রাউন্ড করা আছে। যেহেতু ভেতরের গোলকটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি, সেই জন্য বুঝতেই পারছো যে সেই গোলকটা যেহেতু গ্রাউন্ডেড, তার তড়িৎ বিভব আলটিমেটলি কিন্তু শূন্য হচ্ছে। তাহলে যদি আমরা টোটাল বিভবটা বের করি, অর্থাৎ ভি টোটাল যদি আমি সেটাকে বলি, তো সেখানে কি হবে না, আমাদের এই জন্য এই যে আধানটা দিয়েছি, তো এখানে তো কিছু আধান থাকবে, তো সেই আধানটা যদি আমি স্মল কিউ ধরি, তাহলে একটা বুঝতেই পারছো এরকম একটা আসছে 4πε0 7 × 10⁻²। -2 এই কারণে হয়েছে, সেন্টিমিটারে ছিল সেখান থেকে মিটারে করেছি। আর এই আধানের জন্য অর্থাৎ 21 মাইক্রোকুলমের জন্য 21 × 10⁻⁻6 4πε0 14 × 10⁻²। তো বুঝতে পারছো টোটাল বিভবটা তো আমি এখানে 0ই ধরবো, যেহেতু রাউন্ড করে দেওয়া হয়েছে। তো এটাকে যদি 0 করে দেওয়া হয়, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই টার্মটা তো এমনি কমন হয়ে যাচ্ছে। সো এইরকম একটা আসছে q/7, আর এইখানে একটা এরকম আসছে। তো আলটিমেট যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে যে q এর ভ্যালু যদি আমি এখানে দেখি, তো q এর ভ্যালু এটাই হচ্ছে যে a তো আর শূন্য হবে না কখনোই, not equals to 0। তো এখান থেকে q এর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 21 10⁻⁻6/2, সো 10.5 মাইক্রোকুলম। সেম প্রশ্ন আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেটা এন্ট্রান্সেও দেখা গেছে, টেস্ট পেপারেও রয়েছে। সেখানে আমি ভেবেছিলাম পরে বলবো, যখন কথা বলেছে বলে দিই তাহলে সময় বাঁচবে। সেখানে এইগুলো কিছু থাকবে না, এর ব্যাসার্ধ a, এর ব্যাসার্ধ b এরকম বলা থাকবে। হয়তো a যেটাকে আমি বলছি ছোটটাকে, সে তখন সেখানে থাকবে b বলা আছে, আর যেটা বড়টা সেটা আমি b বলেছি সেখানে a বলা আছে, এরকম চেঞ্জ। কিংবা r1 r2 দিয়েও প্রশ্ন আমি দেখেছি টেস্ট পেপারে। আর এইখানে কিছু আধান হয়তো বলে দিল q, আর এই আধানটা জিজ্ঞেস করলো। তো দু রকমের হতে পারে, একটা হতে পারে ছোটটা আধান দেওয়া আছে, বাইরেরটা জিজ্ঞেস করবে, কিংবা বাইরেরটা দেওয়া আছে, ভেতরেরটা জিজ্ঞেস করবে। তো একই প্রসেস থাকবে, তখন শুধুমাত্র তোমাদের এটা মাথায় রাখতে হবে, সিজিএস এও থাকতে পারে, এসআইতেও থাকতে পারে। তাহলে এই ভি এর ভ্যালু তোমরা এইভাবে বের করে নিলে, আর এটাকে যেরকম আমি এক্ষুনি করেছি জাস্ট সেম। তারপরে এটাকে স্বাভাবিক যেহেতু গ্রাউন্ড করা থাকবে সেটা বলাই থাকবে, ভেতরে গোলকটাকে গ্রাউন্ডেড করা রয়েছে, তাহলে শূন্য হলো। তো শূন্য করে দিয়ে এটা অ্যাজ ইট ইজ তুলে দেবে। তো এখান থেকে যদি তোমরা লক্ষ্য করে দেখো এইরকম আসছে। তো তারা স্মল কিউ এর ভ্যালু চাইতে পারে কিংবা ক্যাপিটাল কিউ এর চাইতে পারে। তো যে এক্সপ্রেশনই চাক না কেন, ধরো যদি স্মল কিউই চায়, তাহলে জাস্ট এটা বের করতে পারলেই হলো। তো 2 মার্কস এর কোশ্চেন, 1 নম্বরে এমসিকিউ তো হতে পারে, খুবই সহজ, আশা করি তোমরা নিশ্চিত পারবে। তো তড়িৎ বিভব থেকে অনেক রকমের
নিউমেরিক্যালস হতে পারে। তো যত আলোচনা করলে কম, তবুও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে যতটা সম্ভব আলোচনা করা। নেক্সট যে প্রশ্নটা আমি সিলেক্ট করেছি এটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা সংসদে নমুনা প্রশ্ন রয়েছে। তো বিগত বছরে অনেকদিন আগে অবশ্য আইআইটি তো এসেছিল, তো এন্ট্রান্সেও সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নটা। তো সেখানে যেটা থাকে প্রশ্নতে যেটা বলা রয়েছে যে একটা সুপরিবাহী পদার্থের অভ্যন্তরে একটা উপবৃত্তাকার অর্থাৎ এরকম একটা পদার্থ রয়েছে, একটা এরকম একটা হোল করা রয়েছে। সেই হোলটা আবার কেমন না, প্রশ্নে বলে দেওয়া রয়েছে সেই হোলটা হচ্ছে উপবৃত্তাকার, আর সেখানে তার মাঝামাঝি জায়গাতে একটা কিউ আধান রয়েছে। এইখানে বিন্দু একটা এ রয়েছে, একটা হচ্ছে বি। এইবারে এখানে এ এবং বি এর বিভব সম্বন্ধে জিজ্ঞেস করেছে। তো যখন আইআইটিতে প্রশ্ন এসেছিল তখন সরাসরি জিজ্ঞেস করেনি বিভব সম্বন্ধে। তখন যেটা ছিল তখন চারটে অপশন ছিল, সেখানে জিজ্ঞেস করেছিল কোন অপশনটা ঠিক। তো আরেক জায়গাতে যে প্রশ্ন থাকে সেখানে হচ্ছে এ এবং বি বিভবের সম্বন্ধে ধারণা, কোনটা বেশি হবে, কম হবে, কি একই হবে। তো এইখানে উত্তর হচ্ছে এ বিন্দুর বিভব এবং বি বিন্দুর বিভব দুটো কিন্তু পরস্পরের সমান হবে। তো তার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে যে VA ইকুয়ালস টু VB পিছনে কারণ হচ্ছে সেম কেন না, এটা একটা সুপরিবাহী পদার্থ। তো সমবিভব করে তোমরা দেখেছো যে সে শেপ যেরকমই হোক, গোলাকার হোক কি উপবৃত্তাকার হোক, যাই হোক যে কোনো একটা আকৃতি হলেই হলো। তো বদ্ধতল, তো এই ক্ষেত্রে আধান থাকছে। তো ওই কিউ থেকে এই যে বদ্ধতল, যেহেতু আধান এখানে রয়েছে, এই বদ্ধতল যেটা দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রিক্যাল কিংবা উপবৃত্তাকার, তো এই তলে পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দু একটা সমবিভব বিন্দু। তার মানে এই উপবৃত্তাকার তলটা হচ্ছে সমবিভব তল। তার মানে এখানে যদি আরো 4-5টা বিন্দু ধরা হয় সবার বিভব কিন্তু একই হবে। যেহেতু এটা একটা সুপরিবাহী পদার্থ, তো যে কোনো শেপের কন্ডাক্টর হোক তার সারফেসটা কিন্তু সবসময় ইকুইপোটেনশিয়াল কিংবা সমবিভব তল হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মাথায় রাখবে। তো আমি ভেবেছিলাম দুটো ভিডিওতে যদি তড়িৎ বিভব নিয়ে আলোচনা শেষ করতে পারি, কিন্তু অঙ্কের ধরন প্রচুর রয়েছে, তো মনে হচ্ছে দুটোতে হবে না। তো আর এক দুটো আমি এই ভিডিওতে আলোচনা করে পরেরটা আরো দুটো ভিডিও মনে হয় তৈরি করতেই হবে। তো এইবারে আমরা আলোচনা করব আরেকটা প্রশ্ন। সেই ক্ষেত্রে কি হয়, একটু মানে অন্যরকম ব্যাপার। যেরকম আমরা ভিডিওর শুরুতে দেখলাম যে কোনো পারদ বিন্দু কিংবা কোনো কিছু রয়েছে, সেখানে তাকে 64টা ছিল, তারপর হয়তো জুড়ে দিয়ে তাকে একটা করা হয়েছে। তো ওরকম আরেকটা টাইপের প্রশ্ন হয় যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বুদবুদ নিয়ে প্রশ্ন হয়। তো সাবানের একটা বুদবুদ থাকে, তো সেই বুদবুদটাকে কি করা হলো না, তার ব্যাসার্ধ হয়তো দ্বিগুণ কিংবা 3 গুণ করে দেওয়া হলো। তো প্রথমে যে বুদবুদটা ছিল তার হয়তো বিভব এর আর এর 2r, তাহলে প্রথমে তার বিভব ছিল 16 ভোল্ট, তারপরে তার বিভব কত হলো, ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল। তো এটা খুব সহজ রাস্তা হচ্ছে কি না, আমরা যেহেতু পোটেনশিয়ালের যে রাশিমালা অর্থাৎ এইটা, অর্থাৎ আরো সহজে বলতে গেলে এটা, তো এটাকে যদি আমি একদম ডাইরেক্ট ইউজ করি, যেহেতু আমাদের V2 টা চেয়েছে, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V1, সো আমরা ইজিলি এখান থেকে বলতে পারবো যে R1 বাই R2। তো R1 এর মান ছিল R, R2 এর মান হচ্ছে 2R, সো 1/2। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা V2 ইকুয়ালস টু হচ্ছে V1/2। সো V1 এর মান আমরা দেখতে পাচ্ছি 16 রয়েছে, তাহলে 16/2 হচ্ছে 8। তাহলে এখান থেকে এমসিকিউ থাকলে তোমরা এমসিকিউ তে 8 বড় অপশন দেখতে পাবে, অঙ্ক থাকলে অঙ্ক কষতে হবে। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট একটা এমসিকিউ মানে একটা অঙ্ক আলোচনা করে ভিডিওটা শেষ করছি, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। তা নেক্সট ভিডিওতে আমরা আবার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে যে একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, তার ভ্রামক রয়েছে p। তো তড়িৎ ক্ষেত্রের অভিমুখে থাকছে, সেখান থেকে তাকে 90 ডিগ্রি ঘোরালে কৃতকার্য কত হবে। আমার বলছি একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, তার দ্বিমেরু ভ্রামক হচ্ছে p। তো তাকে এবারে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে রাখা হয়েছে, 90 ডিগ্রি ঘোরালে কৃতকার্য কি হবে। তো এই জাতীয় প্রশ্ন করার সময় অর্থাৎ এই সলভ করার সময় যেটা হয়, কৃতকার্যের রাশিমালা তোমাদেরকে মনে রাখতে হবে। এইটা ছিল রাশিমালা।
তো যেহেতু তাকে 90 ডিগ্রিতে ঘোরানো হচ্ছে, সো 1 মাইনাস cos 90 ডিগ্রি cos 90 শূন্য। তো পাওয়া গেল p। এটা যেহেতু এমসিকিউ আকারেই প্রশ্নটা ছিল, তো এক নাম্বার ভিএসসি আকারেও থাকতে পারে, তো তখন দেখবে অপশন একটা থাকবে p, এটা সেই অপশনটা হবে। তো এখানেই আমি আলোচনা শেষ করছি। আমরা অনেকগুলো নিয়ে আলোচনা করলাম, আরো অনেকগুলো রয়েছে, তো নেক্সট দুটো ভিডিওতে আলোচনা করলাম, একটা সম্পূর্ণ হয়ে যাবে তোমাদের আলোচনা। তার জন্য টেস্ট পেপার থেকে শুরু করে সব রকমের অঙ্ক করতে পারবে। আমি পরের ভিডিওতে কিছু 1-2 নম্বরের নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা 3 মার্কসের আর 2 মার্কসের নিউমেরিক্যালস নিয়ে একটু আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঘরে ভালো করে পড়াশোনা করবে। কোনো সমস্যা হলে বুঝতে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অঙ্ক নিয়ে। টিল দেন, বাই।